যে এত বড় একটা গণহত্যার বিপক্ষে একটা শব্দ বলতে পারে নাই, তাহলে মানে নীরব ভাবে এটাকে সমর্থন দিয়েছে। এবং শেখ হাসিনা যদি 5ই আগস্ট থেকে পার পেয়ে যেতেন এবং ক্ষমতায় টিকে থাকতেন, তিনি আবার একই ক্ষমতাভোগী থাকতেন, সুবিধাভোগী থাকতেন, তাহলে আপনি তাকে এই অন্যায়ে বা এই দোষে তিনি দোষী হবেন না? হবেন। নীরব থেকে যদি শাস্তি পান, আপনারা সরব হয়েছেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেছেন পুরস্কার জেতার জন্য, আপনারা তখন শাস্তি পাবেন না? তখনও তার ওই অতীত ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ মানে তখনও সেই কিসের অতীত জন্য ছিল। বলেন, মানে কিসের ধরেন জন্য? ওই যে আপনার বঙ্গবন্ধু স্তুতি আর কি যেটি বলছি, সেটি পুরস্কার জেতার জন্য করেছেন একটা বিতর্ক হুম, কম্পিটিশনে, কিন্তু আপনার একটা উদ্দেশ্য ছিল হুম, পুরস্কার জেতা। আর মাশরাফি এখানে নীরব হুম। থেকেছেন। আপনারা ছাত্রলীগ করেছেন, তখনও ছাত্রলীগের ইতিহাস খারাপ, তখনও আমরা দেখতাম ছাত্রলীগ ওই একটা একটা শিবির ধর ওইটা তখনও ছিল, বা তখনও মানে ছাত্রলীগের নির্যাতনের বিষয়গুলো ছিল। না, হ্যাঁ। তখন আপনারা হুম, ছাত্রলীগ হুম, করেছেন। ছিল, তখন ছিল। আপনারা সরকারি হুম। চাকরির জন্য যখন মানে প্রিপারেশন নিচ্ছেন, সেই সরকারের আমলেই চাকরি পাবেন জন্য আপনারা কাজ করছেন, আপনারা সেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে করছেন, মানে সবই তো আপনারা স্বার্থ হাসিলের জন্য করছেন। তাহলে একটা নীরব থাকা মানুষের উপর এত ক্ষোভ কেন? তিনি যদি তার স্বার্থ, হুম, হুম, তিনি হুম, ভালো মানুষ না, তিনি তার স্বার্থ হাসিলের হুম। জন্য কাজ করছেন, না, না, এই জন্য তার বাড়িঘর আপনি সব পুড়িয়ে দিবেন, মানে বলি এটাকে আপনি না, ভ্যালিডিটি দেবেন? বলি। আপনিও মানে ছাত্রলীগ করা সেই একটা ব্যাখ্যাও নিশ্চয়ই বিভিন্ন সময় আপনি দিয়েছেন, বা আপনি সবসময় বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ থাকতেন, আমার বঙ্গবন্ধুকে সম্মানিত করলে জাতি সম্মানিত হবে, সেই ভাইরাল বক্তব্য আমরা দেখেছি। এমনকি কোটা আন্দোলনটা যখন মানে বৈষম্য বিরোধী আন্দোলনটা 24-এর যেটি হলো, সেখানেও আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই ছিল স্লোগান। তারপরে যখন আপনারা জয়ী হলেন, তারপরে মুজিববাদ মুর্দাবাদ কেন? প্রথমত হচ্ছে মানে কিছু জিনিস হয়তো এটা আপনার জায়গা থেকে ওই তথ্যটা আপনার কাছে নাই দেখে আপনি মিস ইন্টারপ্রেট করছেন বা ভুলভাবে আপনি উপস্থাপন আপনি করেছেন। এই জন্য আপনি আছেন। বা আপনারা সবাই যারা আমাদের দর্শকও আছে যারা, তারা হচ্ছে যে একটা বা দুইটা সম্ভবত বক্তব্য তাদের কাছে আসে, এটা কোনো পলিটিক্যাল বক্তব্যের জায়গা না। হুম। এটা ছিল একটা বিতর্ক প্রতিযোগিতা। আওয়ামী লীগের সময় অধিকাংশ বিতর্ক প্রতিযোগিতা যেগুলো এরকম অ্যারেঞ্জ করা হতো সরকারি ভাবে বা বিভিন্ন জায়গা থেকে, ওই প্রতিযোগিতাগুলোর ওই বিতর্কের বিষয় কেন্দ্রিক ছিল শেখ হাসিনা, হুম। আওয়ামী লীগ, হুম। বঙ্গবন্ধু, এই রিলেটেড বিষয় ছিল। তো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল আমার বঙ্গবন্ধু। তাহলে আমি এখন কি নিয়ে বলবো? ওই জায়গা থেকে আমি জিয়াউর রহমানকে নিয়ে বলবো? আমি ওই জায়গা থেকে, আমি তো একজন বিতার্কিক, আমার উদ্দেশ্য একটাই, আমার পুরস্কার জিততে হবে, আমার চ্যাম্পিয়ন হইতে হবে, আমার উদ্দেশ্য একটাই। এবং এরকম আমি বেশ কিছু, সর্বশেষ 2022 সালে অগাস্টে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে ওই শোকের মাস অগাস্ট, ওই অনুযায়ী একটা বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক টপিকটা ছিল ওই রকম। তো আমার ওইটা সর্বশেষ বিতর্ক ছিল। তো ওইখানে আমি পুরোটা করেছি আওয়ামী লীগ, মুজিবুর রহমান, ছাত্রলীগ, একদম সেই 1947 কিছু বিষয়ের ক্রিটিসিজম করে। হুম। এবং সালের ওই বিতর্ক প্রতিযোগিতাতেও আমি হয়েছে, কিন্তু ওইটার সামনে আনা হয় না, হুম। কারণ ওই খেলে আমি আওয়ামী লীগকে ক্রিটিসাইজ করেছি, শেখ মুজিবুর রহমানের সমালোচনা হুম। করেছি, হুম। শেখ হাসিনার কঠোর সমালোচনা করেছি, ওটা আনা হয় না। হুম। ওই বিতর্কের ওইটা নিয়ে আসা হয়, কারণ ওইটা আনলে এখন যেটা হয় যে আমাকে একটু প্রশ্ন করা যাবে, একটু জি, বিব্রত করা খুব যাবে। স্বাভাবিক না? কিন্তু সেটা সেটাই একটা তো। মানে বিতর্কের আপনার এটা টপিক ছিল, আপনার এটা সাথে প্রথমে আমি সাংঘর্ষিক আপনাকে বলেই, স্পষ্ট করলাম। আপনার বর্তমান অবস্থানের সাথে সাংঘর্ষিক বলেই সেটি আনা হয়। আপনার তো এটাই অবস্থান যে আপনি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার সমালোচনা করবেন। হ্যাঁ, ফলে হ্যাঁ, হ্যাঁ, ফলে হ্যাঁ। ওটি তো আর আনবার বিষয় হুম। না। সার্জিস, আমি আপনার কাছে এটা আসলে চিনতে এবং চাই আমি যে এটাও বলি একটু আপনাকে। আমি একটু জিজ্ঞাসা করি যে পুরস্কার জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে বলে আপনি এই বিষয়গুলো বলেছেন যেটি আপনি বিশ্বাস করেন না। এখন ধরেন মানে আরেকটা প্রসঙ্গ আমি একটু মিলাই তার সাথে, ধরেন মাশরাফি, যার এখন ও না, আমি বাংলাদেশ, একটু অ্যাড করবো, একটু আমি আমি একটু একটু যোগ অ্যাড করি, করি এখানে। প্রশ্ন শেষ হ্যাঁ, করি, হ্যাঁ, আপনি হ্যাঁ, আরো শিওর, বড় বলো। করে বলবেন যে ধরেন এখন বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সবাই খুব খুশি, আপনিও সেলিব্রেট করছেন, দেখলাম আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরকম মাশরাফির নেতৃত্বে অনেক অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ, সেও যদি মনে করে যে তাকেও জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে বা কিছু একটা করতে হবে আপনার মতোই, যে পুরস্কার জিততে হবে, তাহলে তার আবার অনেক অন্যায়, তার বাড়িঘর ভাঙা জায়েজ, তার জীবনকে জীববৃত করে ফেলা মানে জায়েজ। এটি কেমন? পুরস্কার শুধু আপনাদেরই জিততে হবে? এই জিনিসটা হচ্ছে মানে একটু আহ মধু মিশিয়ে ব্যাখ্যা করা, যেভাবে উপস্থাপন করা আপনি ওইভাবে করার চেষ্টা করতেছেন, ব্যাপারটা এরকম না, আপনার আপনি না হয় অ্যাকচুয়ালটা তিতা বলা উচিত। মিশিয়েই বলেন। জি। প্রথমত- হ্যাঁ, মানে না, ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে আমি শেখ মুজিবুর রহমানের, ধরেন 50-60-এর দশক থেকে 1971 সালের বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত তার যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো, এগুলো আমি অ্যাকনলেজ করি, হুম। স্বীকার করি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ ইতিহাসের সত্য জায়গাগুলো আপনি ধামাচাপা দিতে পারবেন না, এটা করার কোনো সুযোগ নেই। সো 1971 সালের
25শে মার্চের আগে পর্যন্ত তার যে অবদানের জায়গাটা নির্দ্বিধায় স্বীকার করি। ইভেন 25শে মার্চের পর থেকে 72 সালের ধরেন 10ই জানুয়ারি পূর্ব পর্যন্ত তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে জাতীয় 4 নেতার যেটা অবদান ছিল সেটাও নির্দ্বিধায় স্বীকার করি। এবং 72 পরবর্তী সময়ে 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমান তিনি যে একজন স্টেটসম্যান হিসেবে ব্যর্থ হয়েছেন, ধীরে ধীরে স্বৈরশাসক হয়ে উঠলেন, স্বৈরশাসনের বীজটা যে তখন থেকে শুরু হলো বাকশাল কায়েমের মধ্য দিয়ে, তখন থেকে যে বাংলাদেশের মিডিয়াকে জিম্মি করা শুরু হলো, তখন থেকে যে বাংলাদেশের ভোট চুরি শুরু হলো 73-এর ওই নির্বাচনের মধ্য দিয়ে, এটাও আমি নির্দ্বিধায় স্বীকার করি। তো আমি যেমন অবদানটাকে স্বীকার করি, যেটা ক্রিটিসিজম এটাও স্বীকার করি। আমার হয়তো বিতর্কের কোনো একটা জায়গা ছিল যেখানে আমার শুধু অবদানটা বলতে হবে, আবার কোনো একটা জায়গা ছিল টপিকে যেখানে আমার শুধু ক্রিটিসিজম করতে হবে, টপিকটা এই কেন্দ্রিক ছিল। এবং আমি এটাও আপনাকে বলছি যে ওই 72 থেকে 75-ও তার যে ভালো স্টেপ গুলো যদি যেগুলো ছিল আমার সেগুলো স্বীকার করতে কোনো সমস্যা নেই। এখন মাশরাফির কথাটা আমি বলি, বাংলাদেশের এই যে ক্রিকেটের জায়গা, ক্রিকেটের যে অল্প কয়েকজন খেলোয়াড়কে আমার অনেক বেশি পছন্দ, তার মধ্যে মাশরাফি একজন। এখন এটা হচ্ছে এই যে ক্রিকেটার মাশরাফি, আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে তিনি যদি তার জায়গা থেকে একটা দল, যেই দলে তিনি একটা অংশগ্রহণ করলেন ভালো কথা, 18 নির্বাচন করলেন, এমপি হলেন, পুরো বাংলাদেশ তার জায়গা থেকে দেখলো যে 18 নির্বাচনটা একটা রাতের নির্বাচন ছিল এবং গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এবং তার ওই আসনে আমরা যদি নির্বাচনের ওই ফলাফলটা আপনি দেখেন, নির্বাচনের ফলাফল আমরা যেটা দেখলাম যে 95% বা 94% ভোট শুধু তিনি একাই পেয়েছেন। হ্যাঁ, নির্বাচন। তাহলে এই নির্বাচনে মানে আমার যে জায়গাটা, আমি 24-এর নির্বাচনে 7ই জানুয়ারি স্পষ্ট আমার সোশ্যাল মিডিয়া এখনো পোস্ট আছে, এই নির্বাচনকে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বর্জন করেছিলাম, বয়কট করেছিলাম। এবং আমি বলেছিলাম যে এই নির্বাচনটার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ক্ষমতা আসবে তারা কোনোদিন জনগণের সরকার হইতে পারে না। তো এই ধারণাটা ধরেন আমি সাপোজ 17 থেকে 22 সাল পর্যন্ত ছাত্রলীগের প্রোগ্রাম করেছি, গেস্ট রুম করেছি। এবং আমি আপনাকে এটা বলি, আমার কোনোদিন ছাত্রলীগের কোনো পদ পদবি ছিল না, এটুকু স্পষ্ট করি, যদি আমাকে অনেক বড় নেতা বানিয়ে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে এই 22-এর পর থেকে আমি একদম পড়াশোনার দিকে চলে যাই, বিসিএস কেন্দ্রিক পড়াশোনা, জব রিলেটেড আর কি। তো এরপরে 24-এর শুরুতেই প্রথম জুলাইয়ের 3 তারিখে 4 তারিখে এই সময় আমাকে ছাত্রলীগের নির্দেশে হল থেকে বের করে দেওয়া হলো, বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং আমি যখন হলের মানে ব্যাগ গাটি গুছায় আমি যখন হল গেটে আসলাম, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার স্টুডেন্ট এসে দাঁড়ালো। তারা জানতে পারলো যে আমাকে বের করে দিচ্ছে ছাত্রলীগ হল থেকে, তারা এসে দাঁড়ালো এবং তারা ওই সময় আমাকে আবার হলে ফিরে নিয়ে গেল। তো এই প্রথম আক্রমণটা ওই সময় আমার উপর দিয়ে আসে। এবং আমার যখন সুযোগ হয়েছে, আমি আমার জায়গা থেকে আপনাকে এইটুকু বলি, আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার একটা স্টুডেন্টের এককভাবে এই সক্ষমতা কোনোদিন ছিল না যে একটা সিস্টেমের বিরুদ্ধে একাই রিভোল্ট করব, করে কিছু একটা করতে পারবো। যেদিন আমার মনে হয়েছে যে আমি রিস্কটা নিব, যে যা হচ্ছে অন্যায় হচ্ছে, যেটা এখন করতেছে এটা ঠিক না, ওই দিন আমি সামনে আগায় গেছি এবং আমি নেতৃত্বের জায়গাটাতে ছিলাম একদম ডে ওয়ান থেকে, এমন না যে পরে আসছি এসে যুক্ত হয়েছি, এবং লাস্ট ডে পর্যন্ত। তো আমার যখন মনে হয়েছে যে আমি এটা করতে পারবো, এখন কিছু হলে আমি মোকাবেলাও করতে পারবো, তখন আমি এটাতে দাঁড়াইছি কিন্তু। এবং এই যে পূর্বের যে বিষয়গুলো আপনি আপনার জায়গা থেকে যেটা টানতেছেন, আমি এখনো বলতেছি যে ওই যে মাশরাফি ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের যে ক্রিকেট ক্যাপ্টেন, তাকেও আমি ক্যাপ্টেন বলছি, তাকেও আমরা বস করে মানে ওই টাইমে বলছি, ওই টাইমে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে যখন উনার নেতৃত্বে বাংলাদেশের অনেক বিজয় আসছে, তাকেও আমি বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমের। কিন্তু সমস্যাটা যেই জায়গায়, সমস্যাটা হচ্ছে একে তো তিনি ধরেন, আমি ধরলাম তিনি তার জায়গায় ব্যক্তি মাশরাফি কোনো ধরেন অন্যায়ের সাথে ওইখানে জড়িত না, কিন্তু তার ওইখানকার আসন কেন্দ্রিক যে আওয়ামী লীগের পুরো সিস্টেমটা, যে সিস্টেমের তিনি অংশ বা মুকুট, তিনি এই পুরো সিস্টেমটা একটা স্বৈরাচারী অবস্থা সেখানে কায়েম করেছে। এক, আমি ধরলাম তিনি কোনো বাজেট থেকে 1 টাকাও খায় নাই, কিন্তু এই যে তিনি যে 2টা রাতের ভোট কিংবা দামি ভোটের মানে নির্বাচিত এমপি, এটাতেও তার মধ্যে প্রথমবার অনুশোচনা আসে নাই, দ্বিতীয়বারও আসে নাই। তো এই যে সামগ্রিক বিষয়, ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা যেটা প্রত্যাশা করেছিলাম,
না, এটা তো মানুষের ক্ষোভ, এটা তো সাধারণ মানুষ করেছে, এটা তো আমরা করতে যাই নাই। এবং 5ই আগস্টে হয়েছে। গণভবন যদি এটা হইতে পারে, তাহলে বাংলাদেশে যারা আওয়ামী লীগের এমপি ছিল, যারা 17 বছর ধরে কারো রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, বিএনপির মানুষগুলোকে বাড়িতে থাকতে দেয় নাই, জেলের মধ্যে পড়েছে, তাদেরকে হত্যাযোগ্য করে তুলেছে, তাদের সন্তানদেরকে পিতামাতার স্নেহ থেকে সবকিছু থেকে বঞ্চিত করেছে, তাদের এই ক্ষোভের উদ্গীরণটাকে আপনি যদি মানে এখন এটার জন্য তাদেরকে অপরাধী করেন, এটা তো হইতে পারে না। তো এখন ব্যাপারটা হচ্ছে, দিন শেষে এই যে ফলটা, মানে আওয়ামী লীগ যে স্বৈরাচার হয়ে ওঠার যে ফল, এই ফল কিন্তু মাশরাফি ভোগ করেছে। এবং আমি এটাও মনে করি মানে যে তিনি আওয়ামী যদি লীগ জুলাইয়ের, মাশরাফি তার ভাই বড় শেষ জায়গা করি থেকে, আপু, আচ্ছা লাস্ট জি লাইনটা, জি প্লিজ শেষ করেন। ইভেন কোটা সংস্কার আন্দোলনে ধরেন তার সমর্থন লাগবে না, আমি ধরে নিলাম, জুলাইয়ের 16 তারিখের পরে যখন হত্যা করা শুরু হলো, এবং 4 আগস্ট পর্যন্ত প্রায় হাজারের অধিক মানুষকে হত্যা করা হয়েছে, তখন অন্তত সরকারকে, সরকারের পক্ষে গঠনমূলক সমালোচনা করেও তার একটা স্টেটমেন্ট নাই। তাহলে যে নীরবে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে, যে এত বড় একটা গণহত্যার বিপক্ষে একটা শব্দ বলতে পারে নাই, তাহলে মানে নীরব ভাবে এটাকে সমর্থন দিয়েছে। এবং শেখ হাসিনা যদি 5ই আগস্ট থেকে পার পেয়ে যেতেন এবং ক্ষমতায় টিকে থাকতেন, তিনি আবার একই ক্ষমতাভোগী থাকতেন, সুবিধাভোগী থাকতেন, তাহলে আপনি তাকে এই অন্যায় বা এই দোষে তিনি দোষী হবেন না? হবেন। নীরব থেকে যদি শাস্তি পান, আপনারা সরব হয়েছেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেছেন পুরস্কার জেতার জন্য, আপনারা তখন শাস্তি পাবেন না? তখনও তার ওই অতীত ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ মানে তখনও সেই কিসের অতীত জন্য ছিল। বলেন, মানে কিসের ধরেন জন্য? ওই যে আপনার বঙ্গবন্ধু স্তুতি আর কি যেটি বলছি, সেটি পুরস্কার জেতার জন্য করেছেন একটা হুম, বিতর্ক কম্পিটিশনে, কিন্তু আপনার একটা উদ্দেশ্য ছিল হুম, পুরস্কার জেতা। আর মাশরাফি এখানে নীরব হুম। থেকেছেন। আপনারা ছাত্রলীগ করেছেন, তখনও ছাত্রলীগের ইতিহাস খারাপ, তখনও আমরা দেখতাম ছাত্রলীগ ওই একটা একটা শিবির ধর ওইটা তখনও ছিল, বা তখনও মানে ছাত্রলীগের নির্যাতনের বিষয়গুলো ছিল, না, হ্যাঁ, তখন আপনারা হুম, ছাত্রলীগ হুম, করেছেন। হুম, ছিল, তখন ছিল, আপনারা সরকারি হুম। চাকরির জন্য যখন মানে প্রিপারেশন নিচ্ছেন, সেই সরকারের আমলেই চাকরি পাবেন জন্য আপনারা কাজ করছেন, আপনারা সেই বঙ্গবন্ধুর বাংলা বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে করছেন, মানে সবই তো আপনারা স্বার্থ হাসিলের জন্য করছেন। তাহলে একটা নীরব থাকা মানুষকে, মানুষের উপর এত ক্ষোভ কেন? তিনি যদি তার স্বার্থ, হুম, হুম, তিনি হুম, ভালো মানুষ না, তিনি তার স্বার্থ হাসিলের হুম। জন্য কাজ করছেন, না, না, এই জন্য তার বাড়িঘর আপনি সব পুড়িয়ে দিবেন, মানে বলি, এটাকে আপনি না, ভ্যালিডিটি দেবেন? বলি। আমার এখানে দুইটা জায়গা থেকে প্রশ্ন। প্রথমটা হচ্ছে, মানে আমার আসলে কেন ছাত্রলীগ করতে হলো? হুম। মানে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতে যাই নাই, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছি। আমি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ এবং প্রত্যেকটা আমার একাডেমিক লাইফে, একাডেমিক একটা বিশাল বড় এক্সেলেন্স ছিল। তো আমি তো পড়াশোনা করতে গেছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট থাকবে, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি, আমি আমার সেই সিটে উঠতে গিয়েছি। কিন্তু আমি গিয়ে দেখলাম 4 জনের একটা রুমে আমাদের 40 থেকে 60 জনকে থাকতে বাধ্য করা হইলো 2 বছর একইভাবে ওই গণরুমে। আমি দেখলাম আমার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো ধরনের প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নাই, প্রত্যেকটা হল নিয়ন্ত্রণ করে ছাত্রলীগ। আপনি যদি প্রোগ্রাম গেস্ট রুম করেন, তাহলেই হলে থাকতে পারবেন, নাহলে হলে থাকতে পারবেন না। এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে একদম। এই যে একটা সিস্টেম, যেই সিস্টেমটা আপনাকে তৈরি করে এমন ভাবে দেওয়া হয়েছে, যে সিস্টেমটার বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই, আমি ওই সিস্টেমটার গিয়ে ভুক্তভোগী। অথচ এর পূর্বে আমি কোনোদিন এমন কিছুই করি নাই যেটার জন্য আমাকে এই ভুক্তভোগী হইতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হাজার হাজার স্টুডেন্ট যায়, যার ধরেন বাইরে এভাবে থাকার সামর্থ্য নাই। তাহলে ওই স্টুডেন্টটাকে যখন বাধ্য এটা করতে হয়, ক্লাস বাদ দিয়ে, ল্যাব বাদ দিয়ে, এটা তো তার সাথে হওয়া উচিত ছিল না। একদম। তাহলে আমরা তো বরং ওই সিস্টেমটাকে দায় দেওয়া দরকার, যেই সিস্টেমটা 2017 সালে আমাকে এত এত বড় একটা অন্যায়ের মধ্য দিয়ে নিয়ে গেছে। এবং এরকমও হয়েছে যে আমার পরিবারকে ফোন দিয়ে, আমার বাবাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে, যখন আমি আওয়ামী লীগ ছাত্রলীগের এই গণরুম গেস্ট রুম কালচারের বিরুদ্ধে সমালোচনা করে লিখেছি। আমি একদিন মনে করেন গেস্ট রুম ডাকা হচ্ছে রাত 2টার দিকে, আমি তখন ঘুমাচ্ছি, কারণ তারপরের দিন সকাল 8টায় আমার ক্লাস কিংবা কোনো এক্সাম। আমি যখন, আমাকে প্রোগ্রামের জন্য বা গেস্ট রুমের জন্য ডাকা হয় রাত 2টার দিকে, আমি যাব না, যখন আমাকে সিনিয়ররা এসে কলার ধরে টেনে হিসেবে নিয়ে যায়, এটা তো আমার সাথে হওয়া উচিত ছিল না। একদম সার্জিস, তাহলে আমি তো, খুব, আমাকে আপনি এটা করতে বাধ্য করা খুব হয়েছে, ওই যৌক্তিক দায় কিন্তু কথা। আপনি আমাকে দিতে না, পারেন না। একদমই না, একদমই না সার্জিস। আমি আপনার মতো যারা ছাত্রলীগ এবং করেছেন আমি আপনাকে সার্ভাইভালের আরেকটা জন্য, লাইন আমি বলি, একটু এই যে প্রশ্নটা যোগ আমার করি, সুযোগ হয়েছে। একটু যোগ করি এটা এইটুকু, যে আপনার মতো যারা আসলে সে সময় সার্ভাইভ করার জন্য, হলে একটা সিট পাওয়ার জন্য বা ভালো মতো শিক্ষা জীবনটা শেষ করার জন্য ছাত্রলীগ করতে হয়েছে, তাদের প্রতি সহানুভূতি আছে, তাদের সবারই নিশ্চয়ই, যে তারা পড়াশোনা শেষ করবার জন্য করেছেন। কিন্তু আপনি যখন এখন রাজনৈতিক নেতা, আপনি যখন এগুলোর বিরুদ্ধে হুম, বলছেন, তখন আপনার কাছে প্রশ্ন, আর বাকিদের কাছে কিন্তু প্রশ্ন না, প্রশ্নটা আপনার কাছে, যেহেতু আপনি হুম, এখন নেতা, বড় নেতা, এবং আপনি সেগুলোর বিরুদ্ধে বলছেন। আপনি যদি টিকে থাকবার জন্য, আপনি পুরস্কার পাবার জন্য সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়েছে, আপনাকে সিস্টেমের বিরুদ্ধে রিভল্ট করতে পারেন নাই, তাহলে মাশরাফি যদি মনে করেন আমি কি এই সিস্টেমের মধ্যেই, আমাকে যদি কিছু করতে হয় জনগণের জন্য আমাকে করতে হবে, কাজ করতে চাইলে এই সিস্টেমের মধ্যেই করতে হবে, তার প্রতি কেন আপনারা এরকম মানে ক্ষোভটাকে জাস্টিফাইড করে দিচ্ছেন? হুম।
মাশরাফি নির্বাচন করতেন, মাশরাফির মতো 100টা মাশরাফিও তার আসলে জীবনে জিততে পারতেন না যদি তিনি স্বতন্ত্রভাবে করতেন। কারণ স্বতন্ত্রভাবে করার মতো কোনো নির্বাচনী পরিবেশ ছিল না, এটা তো ভোট চুরির নির্বাচন হুম, ছিল। হুম, মাশরাফি সমস্যা হলো কোন জায়গায়, তিনি, আপনি আমাকে বলেন, আমি আপনাকে এটা বলছি, এটা আমি রেসপন্স যে জিনিসটা বলছিলাম, যে আপনি আমারটা দেখেন, আমাকে প্রোগ্রাম গেস্টুম করতে হলো হুম, ছাত্রলীগের সাথে। আমি কিন্তু ওই ছাত্রলীগ যখন কোথাও চাঁদাবাজি করতে গিয়েছে আমাকে কোনোদিন পায় নাই, হুম, ওই ছাত্রলীগ যখন জুনিয়র কারোর উপরে অত্যাচার করতে গিয়েছে আমাকে কোনোদিন পায় নাই, বরং আমি এটার বিপক্ষে কথা বলেছি। ওই ছাত্রলীগ যখন কাউকে প্রোগ্রামের জন্য বাধ্য করতে গিয়েছে সেখানে আমাকে কোনোদিন পায় নাই। ইভেন ওই ছাত্রলীগ তাদের জায়গা থেকে যখন এটা মনে করেছে যে আমার দিন শেষে এই যে যারা রাজনৈতিক এই কালচারের মধ্য দিয়ে আছে, এই গণরুম করার জন্য বাধ্য করতে হবে, গেস্ট রুম করার জন্য বাধ্য করতে হবে, আমি কিন্তু ওই 2017 সালের পর থেকে এই প্রত্যেকটার বিরুদ্ধে বলেছি। আমার ওটা করতে হয়েছে, তার মধ্যে থেকে আমি ওটার বিরুদ্ধে বলেছি, এবং আমার হলের অনেক সিনিয়রকে আমি এটা বলতে শুনেছি আবরার ফাহাদ হত্যার পরে, যে 21 হলে তোকে না আবরার ফাহাদ হইতে হয়। তো আমি আমার জায়গা থেকে, বরং আমাকে পদ দেওয়ার কথাও যখন বলা হয়েছে, আমি কিন্তু কোনদিন ছাত্রলীগের পদ নেই নাই, বরং যখন আমার সুযোগ হয়েছে আমি বের হয়ে যেতে পারবো, হুম, যেদিন আমি ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম না করেও থাকতে পারবো মাস্টার্স এর পর, আমি ওই দিন থেকে আর প্রোগ্রাম গেস্ট রুম করি নাই, এবং আমি ঘোষণা দিয়ে, আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এখনো আছে, যে আমি ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে প্রোগ্রাম গেস্ট রুম করা থেকে বের হয়ে চলে এসেছি। তাহলে মাশরাফি যেদিন বুঝলো যে তিনি প্রথম যে ভোটে নির্বাচিত হয়েছেন এটা রাতের আধারের ভোট, দ্বিতীয় ভোটে তিনি অংশগ্রহণ না করতে পারতেন, তিনি যদি দেশের জন্য কাজই করবেন তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারতেন। ওই যে এগুলো আপনিই না তো করে বললেন তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন পুনরায়, করে জেতার সুযোগ ছিল না, ছিল না, ফলে তাহলে তিনি স্বতন্ত্রভাবে জেতার সুযোগ ছিল না দেখে তিনি কি এই ধরনের একটা রাতের আধারের, মানে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার চুরির যে নির্বাচন, ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের সাথে যারা মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার চুরি করে নিচ্ছেন তাদের সাথে? কিংবা সর্বশেষ, আমি এগুলো প্রত্যেকটা বাদ দিয়ে হুম, সর্বশেষ যে জায়গাটাতে আসতে চাই, যখন শত শত স্টুডেন্টকে, যার কেউ তার সন্তানের বয়সী, যার কেউ তার ভাইয়ের বয়সী, তাদেরকে হত্যা করা হচ্ছে, সেদিনও যদি মাশরাফির বিবেকবোধের জায়গা থেকে একটা স্টেটমেন্ট থাকতো এটার পক্ষে, হয়তো আমরা তার পূর্বের জায়গাটাকে এগিয়ে রাখতাম। কিন্তু সেদিনও তিনি সাহস করে, এই যে এত ভালো মানসিকতা, হুম, সাহস করে ওইটা রাখতে পারেন নাই, একটা স্টেটমেন্ট দিতে পারেন নাই। তো এই জন্য সামগ্রিকভাবে এই যে দায়গুলো, এই দায়গুলো তিনি এড়াতে পারেন না। জি, আপনার এই এই হচ্ছে কিন্তু আপনার তারপর অবস্থান। একটা জিনিস যেটা আপনি একটা হয়েছে, কথা বললেন না এখন সাজিদ, পর্যন্ত হ্যাঁ মানুষের তার প্রতি একটা সফট কর্নার আছে দেখেই তিনি কিন্তু এখন পর্যন্ত, মানে আমার কাছে মনে হয় আর কি, মানুষের ওই একটা সফট কর্নার পূর্বের দেশকে দেয়ার ক্রিকেট থেকে যেটা দিয়েছেন এটার জন্য আছে বলে এখন পর্যন্ত মাশরাফিকে জেলে যেতে হয় না। জি। মানে মানুষের সফট কর্নার, আইন বিষয় বলে কিছু নাই। সফট কর্নার বা আছে বা কার প্রতি নাই, কোন মানুষের আছে বা নাই। আইন অনুযায়ী মাশরাফি এটার জন্য দোষী, এবং তাকেও একটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত। এবং মানে আমি এটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যেটা হচ্ছে যে এই যে 14, 18, 24 এই যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে যারা, মানে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু স্বৈরাচার তৈরি হয়েছে। 14তে নির্বাচনের পরে যদি বাংলাদেশে, মানে ওই নির্বাচনের বিরুদ্ধে গিয়ে আরেকটা নির্বাচন হতো, যেমন ভাবে আপনি দেখেন 96 ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হলো, ওই নির্বাচনটা মানুষ গ্রহণ করলো না, জুনে গিয়ে আরেকটা নির্বাচন হলো, এটা 14তেই হওয়ার কথা ছিল। যদি 14তে এটা হয়ে যেত তাহলে এই দিকে আসতো না। হুম। তো এই যে নির্বাচনের যে একটার পর একটা যে নির্বাচন, এই নির্বাচনের প্রত্যেকটা নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত, আমি মনে করি যারা এটার সুবিধাভোগী তাদের একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত। জি, নিশ্চয়ই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত। কিন্তু এই মবের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল বলেই এই প্রশ্নগুলো আসছে। আপনি একটু আগে বলছিলেন যে আপনি বঙ্গবন্ধুর ৭১-এর আগের যে, আপনি জুলাই অভ্যুত্থানকে মব বলার চেষ্টা না, না, করতেছেন? জুলাই অভ্যুত্থানকে কেন মব বলছি? তারপরে যে মবের মধ্য দিয়ে তাদের বাড়িঘর ভাঙাচোরা বা তারপরে আরো, মানে না, জুলাই এটা অভ্যুত্থান তো এটা আমি এটাকে জীবনও মব বলবো না। নো, আপনি এটাকে মব বলতেই পারেন না। কেন পারেন না? আপনি 5ই আগস্টে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যদি মব বলেন তাহলে জুলাইকেও মব বলেন। তাহলে যেটা হবে, আপনি মানে যে জুলাইকে মব বলা যাবে না বললে তো মানুষের আক্রোশের মুখে পড়তে হবে, এই জন্য আপনি এটাকে বলবেন না। কিন্তু ওই দিন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশকে যদি আপনি মব বলেন তাহলে তো হইতে পারে না। তাহলে গণভবনে যেটা হয়েছে এটা কি মব? পুরো বাংলাদেশে যে জিনিসটা হয়েছে এটা কি মব? না, এটা তো মব আপনাদের হতে পারে না। ক্ষোভ, এটা তো ওই দিন সেটাই হয়েছে। ক্ষোভটা আসলে কতদিন ধরে টিকবে সেটারও তো একটা সময়কাল থাকা দরকার ছিল, যেটি আসলে মাহফুজ আলম বলছেন। আমার কথা বাদ দেন, মাহফুজ আলম বলছেন মবকে মানে জুলুমের শিকার ব্যক্তিরা যখন, মজলুমরা যখন মব স্টারদেরকে সমর্থন করলো বা মবকে সমর্থন করলো,